আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? কেমন? এই তো আছি সব মিলে, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, চলে যাচ্ছে অবস্থা। আচ্ছা, এই শোন, একটা খুব খুব হট টপিক এখনের, সেটা হচ্ছে নির্বাচন কবে হবে। নির্বাচন দেন। হ্যাঁ, তুই কবে নির্বাচন চাস? ফেসবুকে ঢুকলেই এখন খালি নির্বাচন। নির্বাচন নির্বাচন। শুধু ফেসবুক তুই না, ক- আম্মু তোর শুনে, যমুনা টিভি শুনে, বুঝছস? তো ওই টিভিতেও দেখলাম যে সব হচ্ছে নির্বাচনের উপর নিউজ। নির্বাচনের উপর নিউজ, হ্যাঁ, মনে হচ্ছে যে এভরিথিং ইজ ফোকাসড অন নির্বাচন রাইট নাও। হুম। আজ এটার তো সবচেয়ে একটা বড় ইয়ে হচ্ছে যে হ্যাঁ, নির্বাচনটা দিচ্ছেন না কেন, বা এই ধরনের ইয়ে। তো কবে নাগাদ তোর, কতদিন নাগাদ তোর মনে হয় যে নির্বাচন হওয়া উচিত, বা গভর্নমেন্ট কেন বলতেছে না এখনো? তোর কি মনে হয়, কি কাহিনী কি? আমি এখনো জুলাইয়ের রেশ কাটাই উঠতে পারি নাই, লিটারালি। মানে আমার কাছে এখনো জুলাই মনে হচ্ছে গতকালকের বিষয়, এই টাইপের লাগে। আর আমার আমার বডিও এখনো রিকভার করে নাই জুলাইয়ের যে ধাক্কা গেছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। এখনো আমার হুম। ঘুমের প্যাটার্ন সবকিছু নিয়ে অনেক সমস্যা হচ্ছে। এবং আই এম কোয়াইট শিওর যারা রাস্তায় দোস্ত নামছিল, তাদের যে ট্রমা, তাদের তাদের ফিজিক্যাল যে টোল গেছে, ওগুলোর উপর থেকে তারা এখনো মানে ফার অ্যাওয়ে টু রিকভার। সেখানে এখন যখন আমি নির্বাচনের কথা শুনতেছি, আমার কাছে মনে হইতেছে, ভাই আগে ব্রিদিং স্পেস তো দাও। আই নিড সাম আচ্ছা। স্পেস টু ব্রিথ। এখন তুই তার আচ্ছা। আগে যদি আমাকে নির্বাচন চাপায় দেস, বা আমি তোকে বলতে বুঝাচ্ছি যে দেশের যারা চাচ্ছে, আমার কাছে জিনিসটা খুবই প্রবলেম্যাটিক লাগে। সো কেন? কখন? নির্বাচন নির্বাচন দিলে তুই ব্রিথ করতে পারবি না? নো ওয়ে, নো কেন? ওয়ে। আমি খুবই স্ট্রংলি এটার এগেনস্টে। কেন তোকে বলি, কেন? দেখ, নির্বাচন হওয়াটার মানে কি? এখনই খুব দ্রুত, খুব দ্রুত নির্বাচন অবশ্যই হবে। একটা ডেমোক্রেটিক সোসাইটিতে অবশ্যই আমাদের নির্বাচন লাগবে। হুম। কিন্তু নির্বাচনেরও এখানে কয়েকটা পয়েন্ট বলি। এক নাম্বার হচ্ছে, তোর নির্বাচনে অনেক রকম ভাবে হয়। আমাদের এই যে এখন যে ইন্টারিম গভর্নমেন্ট, বিপ্লব উত্তর যে সরকার, বিপ্লবী সরকার বলতে পারতেছি না যেহেতু দে ডোন্ট ক্লেম দ্যামসেলস দ্যাট, ওকে? সো বিপ্লবোত্তর যে সরকারটা, এখনের যে সরকার, এটাও এক ধরনের নির্বাচিত সরকার। তোকে কে বলছে যে একমাত্র অনলি ওয়ে যে গণভোট, ভোট কেন্দ্রে গিয়ে গণভোট দিয়ে আনবো? এখনের যে সরকার, এখন যে ক্ষমতায় আছে, ওকে, ইউ ক্যান ডিসএগ্রি উইথ মি দোস্ত, কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের ইতিহাসে একাত্তরের পরে, একাত্তরে যে মুজিবের সরকারের যে জনপ্রিয়তা ছিল, একাত্তর সালে ইয়াতে, সরি 72 সালে শুরুর দিকে, ওইটার পরে বাংলাদেশে এত জনপ্রিয়, মানে বলতে গেলে মানুষ হাত ধরে সরকারকে ক্ষমতায় আনছে, এরকম আরেকটা সরকার দেখা দেখি তুই। সো ইটস এ ওয়ে অফ নির্বাচন, ইট ওয়াজ নির্বাচিত। আমরা বলতেছি, হ্যাঁ, যেভাবে আমরা বুঝি যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আনবো, ওইভাবে হয় নাই। সো আমার ওকে। এবং এইখানের মধ্যে আমি আরেকটা পয়েন্ট বলি দোস্ত, আমার কাছে মনে হয় সেটা হচ্ছে, মানুষ এই এই সরকারের ভ্যালিডিটি, এই সরকারের মানে এটা লিগ্যাল না, এই যে এগুলা না, এই কথাবার্তাগুলা এত দ্রুত, আমার কাছে এগুলো প্রবলেমেটিক লাগে। এগুলো হচ্ছে জাস্ট রাজনৈতিক খেলা। দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া, দ্রুত নির্বাচন দিয়ে দেওয়ার মানে কি? দ্রুত নির্বাচন দেওয়া মানে এখন নির্বাচন হবে মানে এইটা আমরা আবার পুরানো সিস্টেমে ফেরত যাব। হয় জামাত, সবাই এই হয় কথাটা বিএনপি। বলে, কিন্তু আসলে কথাটার মানে কি? তুই এখন দেখা, নির্বাচন হলে কি হবে? হুম। নির্বাচন হলে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ছোট ছোট যে দলগুলো আছে, এগুলো হয়তো ঐক্যজোট করবে। ঐক্যজোট করে খ- নির্বাচনে দাঁড়াবে। তুই যে কোনো পার্টির একটাকে ভোট দিবি। সেম ওল্ড পলিটিক্যাল, আমার খারাপ ওয়ার্ড মুখে চলে আসছিল, এগুলো আবার ক্ষমতায় আসবে। তো উই আর গোয়িং ব্যাকওয়ার্ড। বিপ্লব করে লাভ কি হলো তাহলে তোর? তাহলে কি তুই বলতেছিস যে খালি নতুন দলগুলাই ভালো দল, আর পুরোনো দল সব খারাপ দল? কেমনও তো হইতে পারে, বিপ্লবের সময় সবারই একটা ইয়ে হইছে, রক্ত শুদ্ধি হইছে। রক্ত শুদ্ধি? তোকে দেখাই রক্ত শুদ্ধি, শোন। এটা তো তুই মনে করিস, ধর আমি ভাবতেছি যে আসলে বিপ্লবের সময় সবারই একটা নিজস্ব রিয়েলাইজেশন হয়েছে, এবং অনেকে ফের নিজেদেরকে ঠিকঠাক করতেছে, তাইলে সমস্যা। রিয়েলাইজেশনের রিয়েলাইজেশনের উদাহরণ কি? যে একটা অন্যতম প্রধান বিরোধী দলের প্রধান এসে বলতেছে, এত বেশি ফেসিস্ট ফেসিস্ট করো না, আমার ভাল লাগে না। এইটা হচ্ছে রিয়েলাইজেশনের উদাহরণ। আরেকটা উদাহরণ কি? তুমি মির্জা আব্বাসের ওই দিন বক্তৃতা আমি দেখলাম, আমার না দেখে মনে হয়েছে, আচ্ছা মানুষগুলা, আই রেসপেক্ট দেম, দে আর পলিটিশিয়ান দোস্ত। আমি তাদের সবাইকে, একটা আছে না গণহারে পলিটিশিয়ানদেরকে ইয়া করা, আমি ওটা করতেছি না, কিন্তু আমার কথা হচ্ছে
সময়ের সাথে সাথে ওনারা কি বুঝে আমাদের দেশের মানুষ, দেশের সোশিও পলিটিক্যাল কনটেক্সট কিভাবে চেঞ্জ হচ্ছে? ওনারা কি আসলে এগুলা বুঝে? উনি ইয়াতে বলতেছে যে বাবাকে আগে হাঁটতে দিতে হবে, ছেলে পিছে হাঁটবে। ন্যাচারাল সেই অর্ডার সময় উল্টা। চলে গেছে। হ্যাঁ, সেই সময় চলে গেছে। ন্যাচারাল অর্ডার পুরো উল্টা। না, এটা সে সময়ের জন্য না দোস্ত, যে কোনো যুগে স্রোত নিম্নগামী, স্রোত কখনো ঊর্ধ্বগামী হয় না। পানি ছাড়লে তুই পানি কি উপরের দিকে যাবে? পানি সবসময় নিচের দিকে গড়াবে। সো তোর তোর প্যাকেট থেকে যারা বের হবে তারা তোর আগে গড়াইতে থাকবে, তুই তাদের পিছে পিছে গড়াবি। তুই কেন আগে যেতে চাস? তুই আগে গেলে তো এটা পুরো ন্যাচারাল অর্ডারটাকে ব্লক করে দিলি। ও তো আমি বুঝতে পারছি উনি যেটা বলতে চাচ্ছে, যে উনারা বেশি বুঝে, উনারা রাজনীতিতে অভিজ্ঞ। যখন আপনাদের এই অভিজ্ঞতা আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করাইছে? ফ্যাসিজমের এই সময়টাতে আমরা কিভাবে আসছি? আপনাদের হাত ধরে আসছি। হুম। তোর কথাটার উত্তর দি, দাঁড়া দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড। তুই বলছিস না হুম। যে ওরা কি সব খারাপ কিনা, এটা না। আমি বিশেষ করে জুলাইয়ের পর থেকে একজন পলিটিশিয়ানের কথাবার্তায় আমি মুগ্ধ, অ্যান্ড আই ক্যান সি দ্য চেঞ্জেস। কে বলতো? দেখি। Guess কর। ফুয়াদ। ফুয়াদ ফুয়াদ। আব্দুল্লাহ। হ্যাঁ। না। না, ফুয়াদ আব্দুল্লাহর কথা আমি আগের থেকেই মুগ্ধ, সবসময় মুগ্ধ। আচ্ছা, আমি ঠিক আছে। আমি রিয়েলি আমি ওনার কথা অনেক আগে থেকে, বিশেষ করে বিপ্লবের সময় তো অনেক বেশি ফলো করছি। উনি হচ্ছে ফুয়াদ আব্দুল্লাহ, ওনাদের মতো মানুষরা হচ্ছে আমাদের রিয়েল অ্যাসেট দোস্ত। দে আর রিয়েলি, আমি তাদের মধ্যে ওই জিনিসটা দেখি যে কেয়ার, দে ডু কেয়ার। সো উনার প্রতি আমার রেসপেক্ট সবসময় ছিল। কিন্তু বিপ্লবের পরে ধর বড় বড় পলিটিক্যাল পার্টি যেগুলো বলতেছস, ওখানে একজনের প্রতি আমি আই ক্যান সি দ্য চেঞ্জ। তারেক রহমান। এখন মানুষে বলবে যে জামাতের মানুষ হয়ে, মানে জামাতের মানুষ মানে জামাত পরিবার থেকে এসে বিএনপি ইয়ে করতেছে বলবে। ও না না, ডেফিনেট, মানে না না, আসলে তারেক রহমান উনি হচ্ছে যে মানে রেসপেক্ট করা টাইপের, মানে আমি জানি না, আমি অনেক কিছু শুনছি, খারাপ অনেক কিছু শুনছি, কিন্তু অ্যাজ আ পার্সন হোয়াট হি ব্রট পুট ফরওয়ার্ড, ওইগুলা প্রত্যেকটাই মানে খুবই ইয়ে ছিল, কমেন্ডেবল ছিল। তুই আমি তো ওই যে বিপ্লবের, মনে হয় যে কার্টুনিস্টটাকে যে প্রেস করলো, ওটা দিয়ে উনি ছক্কা মেরে দিয়েছে, সত্যি কথা। এবং কালকে, কালকে না আজকে মনে হয় উনি বলছে যে আমার নামের আগে দেশপ্রেমিক, দেশনায়ক, রাষ্ট্রনায়ক এসব শব্দ লাগাবেন না, একদম ডাইরেক্ট বলছে যে আমার মানে খুব স্ট্রং মেসেজ দিছে। এবং উনার যদি তুই সোশ্যাল মিডিয়া, তারপর বক্তব্যগুলা, উনি যে উনার দলের প্রতি যে বক্তব্যগুলা দিছে ফলো করস, বিপ্লবের সময় আরেকটা জিনিস যেটা আমি রিয়েলাইজ করছি দোস্ত, তারেক রহমানের পার্সোনাল ইমেজকে টার্নিশ করতে র অনেক ইনভেস্ট করছে। বিকজ নাও আই ক্যান সি ওয়াই। বিপ্লবের হুম। পরে নাও আই ক্যান সি কেন এত বেশি ইনভেস্ট করছে শুধুমাত্র তারেক রহমানের ইমেজটাকে টার্নিশ করতে। বাট কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন দ্যাট ইউ আস্কড, তো আচ্ছা। তারেক রহমানের এই যে ধর উনার যে চেঞ্জটা, বা উনি যে ধরনের একটা একটা সেই রকম একটা লিড দিচ্ছে, তার মানে কি বিএনপি এখন ক্ষমতায় আসলে সব ঠিক হয়ে যাবে? যে বিএনপি ক্ষমতায় আসার মতো যোগ্য হয়ে গেছে? তুই বিএনপির রিজভী আর মির্জা আব্বাসের কথাগুলো শুন না, তোর মনে হবে দুই গালে ধরে দুটো থাপড়ায়। সরি, আমি এভাবে বলতেছি, এটা খুবই বিশ্রী, আমি ওনাদের চেয়ে অনেক ছোট। বাট ওনারা এগুলো কি বলতেছে, পাবনা থেকে ছাড়া পাইছে ওনারা এখন। মানুষের তো পলিটিক্স করার জন্য একটা ছোট ছোট জ্ঞান লাগে দোস্ত, কমন সেন্স লাগে। তোমরা 16 বছরে যা করতে পারো নাই, সেটা জানের রিস্ক নিয়ে আরেকটা জিনিস হয় কি জানো, এই যে বিপ্লব করছে না, বিপ্লব করার সাথে সাথে স্টুডেন্টসদেরকে একটা আন্ডারমাইন করার প্রবণতা দেখ, তুই খেয়াল করছস? না দোস্ত, আমার কিন্তু এটা ঠিক সত্যি মনে হয় শুধু স্টুডেন্টরা বিপ্লব করে ক্ষমতা থেকে ফালায়নি। আমি খুবই শিওর অবশ্যই। যে রাজনৈতিক দল সবাই তাদের নিজেদের ব্যানার ফেলে টেলে এসে যোগ হয়েছে, এবং যে বেশি, বিশেষ করে ওই যে ওই টিয়েগুলা যেগুলা খুব বেশি অ্যাগ্রেসিভ ইয়েগুলো ছিল, মুভগুলো ছিল, আমার ধারণা ওগুলা খুবই কনসার্টেড বাই পলিটিক্যাল পার্টিস। আর তুই জামাত আর এগ্রি। বিএনপি এর যে স্যাক্রিফাইস গুলা এত বছরের, এরপরে যে একটা দল হিসেবে টিকে আছে, এবং মানে বিশেষ করে যে শিবিরের যে কয়টা ছেলের শুনি, যে যেগুলা মানে বেশ ভালো গুণ সম্পন্ন পোলাপাইন প্রডিউস করছে এত কিছুর পরেও, দ্যাট ইজ অ্যামেজিং। আই থিঙ্ক ওইটার অফকোর্স। ক্রেডিট তোকে দিতেই হবে। ওইটা ওইটা অবশ্যই, ওইটা অবশ্যই, কিন্তু হুম। এটার পাশাপাশি তুই আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখা দরকার, বিশেষ করে বাংলাদেশের মানুষ, সব মানুষের এই জিনিসটা মাথায় রাখা দরকার।
আমরা কিন্তু আমাদের পুরো পলিটিক্যাল স্ট্রাকচারটা ইন্ডিয়ান হেজিমনির আন্ডারে, এবং আমরা আসলেই ইন্ডিয়ার দ্বারা কলোনি হিসেবে ট্রিটেড, পার্টিকুলারলি হুম। লাস্ট 16 ইয়ার্স। জামাত বল বিএনপি বল, পুরা দুইটা দলের ভিতর এখন, এখানে অনেক সেন্সিটিভ ইয়ে আসে, যার কারণে আমি হয়তো অনেক ইনফরমেশন শেয়ার করতে পারবো না, কিন্তু এই পুরা দুইটা দলের ভিতরে র যেভাবে ইনভেস্ট করছে এদের আইডিওলজিক্যাল যে স্ট্রেংথ এগুলোকে ভেঙে দিতে, ওকে। যার কারণে তুই এখন জামাত শিবিরের বিএনপির ভিতরে যদি যাস, তুই দেখবি যে এদের ভিতরে এখন এত, হ্যাঁ, জামাতের ভিতরে আমরা এখনো যে নৈতিকতাটা দেখি, এই হুম নৈতিকতাটা জামাতের ফার্স্ট সেকেন্ড জেনারেশনের ইরওয়াজ, মানে কিরকম আইডিয়ালিস্টিক ছিল এরা, তুই বুঝ হুম যে হুম। আমাদের বাসার মধ্যে কাজের মানুষ আর আমাদের ঈদের জামার কাপড় একই কাপড় থেকে বানানো, সেলাই করে। ওকে। আচ্ছা। এটা হচ্ছে খুবই এবং আমরা এটা রিয়েলাইজ করি নাই যে এটা আনকমন। এই ধরনের আইডিয়ালিস্টিক ছিল এরা। এদের 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 লাইফের আইডিয়ালিজম আমরা যে নকশালদের লিটারেচার পড়ি, বা একসময় অনেক লিটারেচার পড়ি না, যে আইডিয়ালিজম একটা সমাজ, এই সাম্য সমতা, সাম্য সমতা কাকে বলে, এই জেনারেশন গুলা, প্রথম দিকের জেনারেশন গুলা, তারা এগুলা মুখে বলতো না, তারা দে লিভড ইট। ওকে। ওইটার রেজাল্ট জামাত শিবিরের যেমন যে নৈতিকতার যে ইয়াটা আমরা দেখি, লেভেলটা আমরা দেখি, ওইটার রেজাল্ট আমরা এখন দেখতেছি। কিন্তু যেটা হয়েছে, ইট 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 ব্রোক ডাউন লাস্ট 16 ইয়ার্সে। এই জিনিসটাকে ভেঙে দিতে প্রচুর ইনভেস্ট করা হয়েছে। তো যার কারণে এখন দেখবে যে জামাতের অনেক উপরের লেভেল থেকে যে পরিমাণ করাপশন এবং যে পরিমাণ, মানে আনবিলিভেবল লেভেলের কিছু ঘটনা আমরা দেখি, শুনি, আচ্ছা। ওকে। ইট মেক্স দেম জাস্ট লাইক অ্যানাদার পার্টি রাইট নাও, জাস্ট লাইক অ্যানাদার পার্টি। হুম। এবং তাদের মধ্যে এখন পুরোটাই হয়ে গেছে দোস্ত, হ্যাঁ, ধর্ম কিন্তু ক্ষমতার রাজনীতি। এটা পুরোটা ক্ষমতার রাজনীতি। তুই আমাকে বল, এখানে এখানে তুই অন্য কি দেখোস? না মানে জামাতের যে মেইন যে আমির বলে না, উনি ওনার কথাবার্তা শুনলে তো মনে হয় উনি একটা খুবই একটা আইডিয়ালিস্টিক সোসাইটি, মানে আমি আসলে সত্যি কথা রিয়েলিটির সাথে মিলাইতে পারি না। মানে উনি সবকিছু এত সুন্দর একটা ইয়ে দিয়ে বলে, সেটা আসলে ওয়ার্ক প্লেসে এটা কিভাবে এক্সিকিউট হবে এটা আর সবচেয়ে বড় কথা, ওনাদেরকে তো ক্ষমতায় আমরা দেখি নাই। দুইটা হ্যাঁ, মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, ওই একদম। দুটাতে আমি শুনছি খুব ভালো কাজ করে, মানে মানে দুর্নীতি হয় নাই এটুকু আমি শুনছি। বাট ওনারা আসলে ক্ষমতায় গিয়ে এত বড় একটা রাষ্ট্রযন্ত্র চালাইতে গেলে কি করবে, উই ডোন্ট নো। এই যে পয়েন্টটা বললি না, আমার মনে হয় নেক্সট নির্বাচনে এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আমি জানি না জামাত নিজেও বুঝে কিনা এটা, কিন্তু কারণ আমি দেখলাম যে আমার পরিচিতদের মধ্যে প্রচন্ড জামাত বিদ্বেষী একজন আমেরিকায় থাকে আপু, উনি কিন্তু পুরা জুলাইয়ের পরে ওনার প্রথম কথাই হচ্ছে, ওকে নেক্সট বিএনপি কেও আমরা চান্স দিছি, আওয়ামী লীগকেও চান্স দিছি, নেক্সট আমরা জামাতকে চান্স দিতে চাই। এবং আমি পুরো থতমত খেয়ে গেছি যে এই বান্দা এই কথা বলতেছে, যে কিনা জামাত নেতাদের ফাঁসির সময় লিটারালি ভার্চুয়ালি মিষ্টি বিলাইছে, সেই বান্দা আচ্ছা। এখন বলতেছে যে না এখন, কারণ ওই যে জুলাই তো, আমার মনে হয় ফ্যাসিজম মানুষ এত সাফার করছে, মানুষের পুরো সাইকি চেঞ্জ হয়ে গেছে, সব উল্টাপাল্টা হয়ে গেছে। মাই গুডনেস, আমার খুব কাছের একজন সে বলতেছে যে আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না যে এতগুলো বছর আমি এই ন্যারেটিভ খেয়ে আসছি, যে আমি কোনোদিন জিজ্ঞাসা করি নাই মুজিব 71 থেকে 74 পর্যন্ত 75 পর্যন্ত কি করছে। হুম। এবং আমি সবকিছুকে যে আচ্ছা মুজিব যেহেতু করছে সে বাকশালের মতন কাজ করছে, এগুলো আমি মানে শুনে আমি নিজেকে খাওয়াইছি। এবং যা বলছে জামাত শুনলে আমি খেপে যেতাম, মানে এই ধরনের, এই যে একদম মনে হয় যে একদম চোখে থেকে পর্দা চলে গেছে বা একটা গ্লাস ভেঙে চলে গেছে এন্ড দে আর সিইং দা ওয়ার্ল্ড, এরকম হ্যাঁ, হ্যাঁ, লাগতেছে। হ্যাঁ, একটা টিন্টেড হ্যাঁ হ্যাঁ। গ্লাস ছিল চোখের সামনে। আমি নির্বাচনের প্রশ্নে ফেরত আসি। তো তোর কি মনে হয়, তুই কখন এটাকে দেখোস যে নির্বাচন কখন কখন চাই হবে? এখন, কখন বলতে তো দেখ, ইভেন যদি আমাকে একটা রিসার্চ প্রজেক্ট ধরাই দিয়ে বলে পেপারটা কবে বাইট করবে, আমি তো উত্তর দিতে পারবো না। ইট টেক্স অ্যাজ লং এজ টেক্স, অ্যাজ লং এজ ইট টেক্স, আগে থেকে তো বলা যায় না। তার আর এছাড়া সেম, ওরা কবে নির্বাচন দিবে এখন, ব্যারিস্টার ফুয়াদের একটা টকে, 15 মিনিটের একটা টকে খুব সুন্দর করে এক্সপ্লেন করছে যে এতদিন পর ইলেকশন দিতে গেলে এখন কি হবে। মানে যে পরিমাণ ভোটার এখন আছে ওদেরকে অ্যাকোমোডেট করে, ওরা ধরো নিউ ভোটার, 15 বছর তো কেউ ইয়ে করে নেই, নিউ ভোটার প্রবাসীদেরকে এবার ভোট দিতে দিবে। হ্যাঁ, এটা তো গেল শুধু, তার মানে কতগুলো ইনস্টিটিউটকে ইউজ করতে হবে জাস্ট টু কন্ডাক্ট দ্য ভোট। হ্যাঁ,
তারপরে যে তার ওটা তো গেল, ঠিক আছে, জাস্ট এই লজিস্টিক্স গুলো এস্টাবলিশ করার জন্য যে পরিমাণ ফোকাস দিতে হবে সেটা তো একটা আছেই, দ্যাটস তখন আর দেশের আর অলমোস্ট কোনো কিছু চলবে না, ওটার জন্য কাজ শুরু হয়ে যাবে। এছাড়াও এই নির্বাচনের আগে মানে ওটা তো আছে যে খালি ওটা হইতেই তোর ধর 6 মাসের মতন, মানে আই ডোন্ট নো হাউ লং ইট টেক্স। তার আগে আমরা কি গ্রাসরুট অ্যাক্টিভিস্টদেরকে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করার টাইম দিব না? আমরা কি তাদেরকে? এইটাই এইটাই আমারও প্রশ্ন। আমরা সবাই এরকম দৌড়াচ্ছি কেন? মানে কি হয়েছে? সবাই না, সবাই না। যাদের অলরেডি ওই জায়গাগুলো তৈরি আছে তারা দৌড়াচ্ছে। কিন্তু আমার মনে হয় এই যে আমি তো এখন মানে বিরক্ত লাগে যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এরা কেন এখনো পলিটিক্যাল পার্টি ফর্ম করে নাই। তোর শহীদুল আলম, তারপরে ইয়ে টিয়ে, তারপর যে যে দেবাশিস, তারা বোধহয় একটা পার্টিতে তিন জয়েন মাস করছে। আসলে শোন, এই 1 মাস তো গেছে বিশ্বাস করতে করতে যে আসলে হাসিনা পালাইছে। তারপর আসলে মাত্র 3 মাস, মাত্র মানে হ্যাঁ। এটা কিছুই না, তুই চিন্তা কর 3 মাসে আমরা আমি আমি যেটা বলতেছি, আমি এখনো জুলাই থেকে রিকভার করতে পারি না ফিজিক্যালি। ইটস নাথিং। এবং তারা দেখ, তারা তো দোস্ত শুধু জুলাই না, তারা তো অনেক দিন থেকে এগুলোর মধ্য দিয়ে গেছে। তো তাদেরও তো রিকভারির ব্যাপার আছে, এটাকে আসলে মোবালাইজেশনের ব্যাপার আছে। যেভাবে দৌড়াচ্ছে আমি মাঝে মধ্যে নাহিদদের কথাই চিন্তা করি, ছেলেটা হ্যাঁ, মায়ের খেয়েছে, তার 2 দিন পরে তার ইয়েতে মন্ত্রণালয়ে বসায় দেওয়া হয়েছে। হাউ নাহিদের ইজ ইট প্রতি আমার পসিবল? আমার শ্রদ্ধা অসম্ভব। এই ছেলেটা, এবং এত কিছুর পরে সে ধীর স্থির ভাবে যেভাবে সবকিছু সামলাচ্ছে, আমি কোয়াইট শিওর আপুদের মধ্যে ভাবিদের মধ্যেও খুব জনপ্রিয়। না, এর মানে আমার খালি মানে মেন্টাল হেলথ না, সারাক্ষণ মনে হয় যাচ্ছে ওদের মেন্টাল হেলথ ঠিক আছে তো, এগুলো আর কি। না সেটাই মানে আবার ব্যাক করি যে ওই যে ইয়েগুলা গ্রাসরুট অ্যাক্টিভিস্টদেরকে পলিটিক্যাল একটা পার্টি ফর্ম করে তাদেরকে জনসংযোগ করার জন্য ইয়ে করা, মানুষকে বাছাই করার সুযোগ দেয়া, এইগুলো তো দরকার আছে। একটা হচ্ছে হুম, ছোট দলগুলা বা একদম গ্রাসরুট অ্যাক্টিভিস্টদেরকে মানুষের সামনে নিজেদেরকে ইয়ে করা, প্লেস করার জন্য তো একটা টাইম দিতে হবে। সেকেন্ড হচ্ছে ব্যারিস্টার ফুয়া যে ইয়েটা বলে যে আমরা এখন আর আদর্শ ভিত্তিক রাজনীতি করতে চাই না, আমরা ইস্যু ভিত্তিক রাজনীতি করতে চাই। হ্যাঁ, এবং এর জন্য আমি এবি পার্টির এখন বিশাল ফ্যান হয়ে গেছি। তারা হচ্ছে এটার মানে মানে কি, এই কথাটার মানে কি একটু এক্সপ্লেন কর। আইডিওলজিক্যাল ইয়ে হচ্ছে তোর ধর ইসলামকে কায়েম করব বা ইসলামিক শাসন ব্যবস্থায় চলবো, অথবা স্বাধীনতার ইয়ে দিয়ে ব্যবস্থা দিয়ে চলবো, চেতনা দিয়ে অথবা চলবে। একটা জাতীয়তাবাদের ফর্মে, মানে তুমি তোমার মানুষগুলোকে পছন্দ না করলেও তুমি ওদের কনসেপ্টটা তুমি পছন্দ করো, সেই জন্য তুমি এটার সাথে অ্যালাইন থাকবে। অলমোস্ট আমেরিকায় তো ডেমোক্রেট ভার্সেস রিপাবলিকান ওরা একই অবস্থা হয়ে গেছে, হ্যাঁ। তারা আচ্ছা। একজন বেশি লিবারালিজম আর একটা হচ্ছে কনজারভেটিভ। এই যে একটা আদর্শগত যে নো ম্যাটার how much I dislike this thing, it's হুম, হুম। very hard for me to change my shift my mindset and then go to the other party. হ্যাঁ, আচ্ছা। কারণ হচ্ছে আমার ভিউ গুলা অ্যালাইন করে এদের সাথে বেশি, সুতরাং ওদেরকে আমি চান্স দিয়ে যাবো। যেটা কিনা কি হয়েছে এখন, মানে ইয়ের পরে আহ, জুলাইয়ের পরে যেটা হয়েছে, কতজন মানে এখন আওয়ামী লীগ থেকে সরে আসতে পারতেছে না, কারণ ওদের সব চিন্তা অ্যালাইন ওটার মধ্যে। হুম, এবি পার্টি যেটা করতেছে, সে প্রপোজ করতেছে আমাদের রাজনীতি হবে ইস্যু ভিত্তিক। আমি বাংলাদেশের যানজট নিয়ে আমি আমার কি প্রস্তাবনা আছে, এটার সমস্যা কি, এটার সমাধান কি, এটা নিয়ে আমার এই হচ্ছে সাজেশন, আমি এটা প্লেস করব মানুষের কাছে। হুম, তারা ইয়ে করবে, বিভিন্ন পার্টির রিপ্রেজেন্টেটিভ এসে এই সমস্যা দিয়ে তারা কিভাবে সলভ করবে সেটার উপর একটা ইয়ে প্রস্তাবনা দিবে, মানুষ এটা শুনে বিচার করবে। হুম, এই ধরনের ইস্যু ভিত্তিক প্রত্যেকটা। এবং ব্যারিস্টার ফাদার তুই একদিন দেখবি সে কাঁচা বাজারের দাম নিয়ে কথা বলতেছে, আরেকদিন সে ময়লার ডিপো গুলো কেন এখনো স্ট্রিমলাইন্ড হয় না সেটা নিয়ে কথা বলছে। মানে হুম, হেন টপিক নাই সে যেটা কভার করতেছে না। দ্যাট রিয়েলি গিভস মি কনফিডেন্স যে এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের যখন রাজনীতির ইয়েটা হুম। পথটা এই ধরনের হবে, তখন আসলে মানুষ না চাইতে সচেতন হয়ে যাবে। কারণ আদর্শের সাথে তো কানেক্ট করা কঠিন। প্রত্যেক দিন আমি যানজটে আটকে আছি, ভাই তুমি আমার চেতনার পরীক্ষা হইলে আমার হবে? আমার তো হুম, হুম। দিন দিন চালাইতে হবে। তো এবং এই জায়গাগুলোতে হ্যাঁ, আমার মনে দেশের, হয় যে হ্যাঁ বল। তো মানে দেশের যে অবস্থা, আমাদের, আমার কাছে তো এই কথাটাই বেশি ভালো লাগতেছে যে ইস্যু ভিত্তিক রাজনীতিটাই তো আমাদের দরকার। তো হুম। এই কনসেপ্ট খায় কি মানুষের পেট ভরে? আদর্শ ভিত্তিক। না না সেটাই না, এবং এইখানে থার্ড পয়েন্টে আসি। লাস্ট কথা হচ্ছে যে তো এখন তুমি বলো যে বিএনপি সবচেয়ে বড় দল, সে ক্ষমতায় আসবে, বিএনপির ফাইন্যান্সিয়াল ইয়ে কে হবে, মন্ত্রী কে হবে, তার এডুকেশন মিনিস্টার কে হবে, তাদের পলিসি কি, কিছু তো জানি না। আমি তো চাই না যে লুৎফে সিদ্দিকী যে কিনা সমানে ফরেন ইনভেস্টরদের সাথে কথাবার্তা বলে টোলে ইয়ে করতেছে সে ধাস করে আউট হয়ে যাক। আমি তো চাই এই লোকটা থাকুক।
আরো অনেকদিন বাংলাদেশের জন্য কাজ করুক। সো আমার তো সেই কনফিডেন্স হয় নাই যে এখন এই বড় দলটা যদি ইয়েতে আসে, হ্যাঁ তারেক রহমান খুব সুন্দর কথা বলতেছে এন্ড আই হাইলি রেসপেক্ট দ্যাট। আমাকে বলো তুমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাকে দায়িত্ব দিবা, তুমি কি এই যোগ্য লোকগুলোকে আনবা? হুম। এইগুলার মধ্যে কোনো কিছু নাই, খালি এই এই আরে এই সরকার তো থাকার কথা না, তুমি এই সরকার নিয়ে পড়ে আছো কেন, তুমি ক্ষমতায় আসলে কি করবা সেটা বলো। আগে ওইটা বলো না, এই যে আচ্ছা, এখানে তোর এই পয়েন্টে আমি একটা কথা বলি। এই বিএনপি জামাত তারা খুব লাফাচ্ছে তো, তো তারা আমাদেরকে দেখাক যে তারা রেডি। তারা ক্ষমতায় এসে যে আমরা যে রিফরমেশনের জন্য এবং নেশন রিবিল্ডিং এর জন্য যে বিপ্লবটা হয়েছে, এই দুইটা কাজ তারা করতে পারবে। তারা আমাদেরকে দেখাক, তারা আমাদেরকে দেখাইছে দোস্ত। তুই কোনো পলিসি শুনছস কারো কাছ থেকে যে আমরা, আচ্ছা একটা সিঙ্গেল জিনিস, দেশের অনেকগুলো সমস্যা, একটা যে কোনো একটা সমস্যা বল, ধর ছিনতাই। হ্যাঁ, আমরা ছিনতাই বন্ধ করার জন্য এই পলিসির কথা চিন্তা করতেছি। কোথাও শুনছস পলিসি নিয়ে কোনো বক্তব্য? ওরা একটা 31 দফা না কত দফা পেশ করছে, ওটা আমি যেহেতু শুনি নাই এই জন্য বলতে পারতেছি না যে তারা দেয় নাই। বিএনপি। বিএনপি দিছে, আর জামাত তো ইলেকশন সম্পর্কে একটা লম্বা দাবি পেশ হ্যাঁ, করছে। আর জামাত আর বিএনপির অবস্থা কি জানোস তুই আসলে, মানে আমরা যেটা দেখতেছি সেটা না না, হচ্ছে, যাই না কথা কইস কিন্তু। হ্যাঁ যাই নাই কথা বলতেছি, পাবলিক স্পেসে পডকাস্টে কথা আচ্ছা। বলতেছি দোস্ত, মায়ের একটাও মাটিতে পড়বে না। এই যে এই যে জামাত আর বিএনপি ওরা ক্ষমতায় আসার জন্য যে পরিমাণ ভিতরে ভিতরে টেন্ডারবাজি চলতেছে, এবং ওকে। ফিউচারে ক্ষমতায় আসলে তোর ধর নোয়াখালীর কোনো একটা গ্রামের, কোনো একটা, ওই গ্রামের ছোট্ট একটা বাজারের একটা দোকানের ভবিষ্যৎ টেন্ডার নিয়ে এখন দেন দরবার চলতেছে প্রত্যেকটা দলের ভিতরে। তুই জানো মানে এই যে জিনিস, ওরা ক্ষমতায় আসার জন্য লাফাচ্ছে কেন? বিকজ দে ওয়ান্ট দ্যাট। যা, সবাই কেমন নাকি? ধর তোর একজন দেশ দুইটা ভালো মানুষ, ধর দুইজন ভালো মানুষ যে কিনা অ্যাকচুয়ালি নিজে কিছু করেনি, তারা কেন রাজনীতি করে বল? যেসব ভালো পলিটিশিয়ান আমি ছোটবেলায় দেখছি, ঠিক আছে, তাদের কাছে কিন্তু রাজনীতি দোস্ত জীবনের অর্থ। আমি মানুষের জন্য বেটার করে যাব, যেটা এখন দুনিয়া যে জায়গায় আছে, সমাজ যে জায়গায় আছে, আই ওয়ান্ট টু মেক ইট এ লিটল বিট বেটার। এবং এই পলিটিশিয়ানরা তাদের লাইফে এটা রিফ্লেক্ট করছে। যে যেমন তোকে বললাম না উদাহরণ, যে আরেকটা উদাহরণ দেই। আচ্ছা, যেহেতু আমি আমাদের ফ্যামিলি দিয়ে উদাহরণ দিই, যেটা আমি নিজের চোখে দেখছি। আরেকটা উদাহরণ, আমার আম্মু, মানে আম্মু আমাদের বাসায় সোফা আসতে দেয় নাই। একটা কথা, সিম্পল একটা কথা, বাংলাদেশে তুমি যে দেশের নেতা, সে দেশে প্রত্যেকটা বাসায় যখন তারা সোফা অ্যাফোর্ড করতে পারবে, তোমার কর্মীরা যখন সোফা অ্যাফোর্ড করতে পারবে, তখন তুমি নিতে পারবা, কারণ তুমি নেতা। ওকে। এইসব পলিটিশিয়ানরা যারা ছিল, ওকে। যেমন যাদেরকে হ্যাং করা হয়েছে, যাদেরকে, ওকে। এবং এটাও দেখ, এটাও হচ্ছে ইন্ডিয়ান হেজিমনিক পলিটিক্যাল পার্ট, যে আর্মির পরে তারা এই ধরনের সব নেতাদেরকে, যারা রিয়েলি দেশের জন্য চিন্তা করছে, যারা রিয়েলি দেশপ্রেমিক ছিল, অনেস্ট ছিল, অনেস্টি অনেক বড় একটা ব্যাপার পলিটিশিয়ানদের জন্য, তাদেরকে তারা শেষ করে দিচ্ছে। তারা এবং 16 বছরে সিস্টেমেটিক্যালি ডেলিবারেটলি এদেরকে একদম ব্যাকবোন ভেঙে দিছে। তো তোর প্রশ্নের উত্তরে ওটা, যে যারা আসলে পলিটিশিয়ান, যেমন আমি এখন ফুয়াদ আবদুল্লাহর কথা বলি, তুই ওনার কথা শুনলেই কিন্তু বুঝবি যে তারা সমাজের ভালো চায়, দ্যাটস ইট, নাথিং। অনেক বড় বড় দর্শনের কথা বলার কোনো দরকার নেই। একদম বেসিক যেটা, যে দে ওয়ান্ট টু মেক থিংস বেটার। তারা স্বার্থপর না, তাহলে তারা নিজের জন্য না। তারা চাইলেই কিন্তু খুবই, তারা চাইলেই দোস্ত, এই ধরনের পলিটিশিয়ান যারা, তাদের যে কত অফার থাকে, তারা চাইলেই নিজেদের লাইফকে 1000 টাইমস বেটার করতে পারে, বাট তারা এগুলো সব অফার ফেরত দেয়। ওকে, সো তারা ধরলাম মানে একটা পিওর রাজনীতিবিদ যে কিনা অ্যাকচুয়ালি পলিটিক্স এর নামে, মানে টাকা না খাওয়ার ইচ্ছা থেকে পলিটিক্স এর নামে, সেক্ষেত্রে তাদের পুরোপুরি একটা মানে এটা তো তাদের খুবই একটা মহৎ একটা চয়েস, কারণ ও, সংসার 12টা বেজে যায়, তোর কোনো স্টেবল ইনকাম নাই, তুই তাহলে কিসেরই, তাইলে আর্নিং সোর্সটা কি হবে? এই যে এখানে হচ্ছে আমি না ওই যে ইসলামিক হিস্ট্রিতে ফেরত যাই। ইসলামিক হুম। হিস্ট্রিতে আমরা যেটা দেখতাম, যে যারা ছিলেন, যারা খলিফা ছিলেন, এবং যারা মানে আমাদের সেন্সে যারা রাজনীতিবিদ ছিলেন, ঠিক আছে, আমাদের আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী, তাদের প্রত্যেকের কিন্তু নিজস্ব পেশা ছিল। আমাদের যে স্কুল অফ থটস, মাযহাব যেটাকে বলে বাংলাদেশে, এই প্রত্যেকটা স্কুল অফ থটস এর যারা মেইন, তাদের প্রত্যেকের নিজস্ব বিজনেস বা নিজস্ব একটা আর্নিং সোর্স ছিল। ওই যে সমস্যাটা হাসনাত যেটা, আব্দুল্লাহ যেমন তার কোচিং সেন্টার থেকে ওই যে এক্স্যাক্টলি 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 এক্স্যাক্টলি, অ্যান্ড ইউ নিড টু হ্যাভ দ্যাট। কেন জানোস? তুই যখন ওইটা থাকবে না,
এখন আগের এটা আবার অন্য ডিসকাশন হয়ে যায় দোস্ত, আমাদের তো 24/7 পলিটিশিয়ানও দরকার, কারণ এখনকার কনটেক্সট তো অনেক ডিফারেন্ট। এখনকার যে ডিমান্ডিং পলিটিক্স, ওই অবস্থায় পলিটিশিয়ান আই ডোন্ট নো কতটুকু নিজে নিজে আর্নিং করতে পারবে আর চলতে পারবে। আমেরিকায় যেটা ধর গ্রাসরুট অ্যাক্টিভিস্টরা তো টাকা কালেক্ট করে, চাঁদা তুলে, হ্যাঁ, হুম, যে তুমি যদি আমার ইয়েতে পছন্দ করো তাহলে তুমি আমাকে সাপোর্ট দাও, সেটা অল্প একটু হতে পারে বেশিও হতে পারে, ক্যাম্পেইনের জন্য টাকা তুলে, এবং তারা হয়তো পাশাপাশি একটা জব টবও করে, অথবা তাদের দল থেকে তাকে হয়তো একটা বেতন টেতন দেয়, হ্যাঁ। হুম, হুম। এই হচ্ছে অবস্থা। যেমন বাট অস্ট্রেলিয়াতে আমাদের যে এখানের মাইক ফ্রিল্যান্ডার মনে হয় ওনার নাম, উনি কিন্তু ডাক্তার, উনি কিন্তু পেশায় ডাক্তার, বাট উনি আমাদের লোকাল এমপি এই টাইপের। তো এই যে এখন এই টার্মে আছে কিনা আমি জানি না, কিন্তু আমিও এই জিনিসটা এখানেও দেখি অস্ট্রেলিয়ান পলিটিক্সে, এদেরও কিন্তু আলাদা আবার ধর পেশাও থাকে পলিটিশিয়ানদের, হুম 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 আলাদা হুম হুম। কেরিয়ার থাকে, নট নট এভরিওয়ান, কিন্তু আবার তারা অনেক হাইলি পেইড। এই জিনিসটা আবার আমি আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে দরকার আছে দোস্ত, যে দেয়ার শুড বি এ সিস্টেম যেখানে যারা 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 24/7 পলিটিশিয়ান, দে নিড টু বি হাইলি পেইড, যাতে করে তারা টাকা পয়সার পিছনে তাদের জন্য ছুটতে না হয়। এই যেমন এবি পার্টি, ছোট্ট একটা পার্টি না, তারা কিন্তু আমেরিকায় শাখা করছে, হ্যাঁ, হুম, শাখা করে এখন লোকজনকে রিক্রুট করতেছে। এবং এই যে সাফকাতরা বিয়নিক, যে সে এটা, তাকে ইনভাইট করা হয়েছিল, তখন সে সাজেস্ট করছে যে আপনি এই চাঁদার ব্যবস্থা করেন। তো আপনার যারা, আপনার পার্টি যারা ইয়ে করবে, পছন্দ করবে, তারা আপনাকে এই মাসে $20 করে বা $200 করে কিছু একটা দিবে, হ্যাঁ, হুম, এরকম করে দিবে। তাইলেই তো অনেকগুলো টাকা, বাংলাদেশের টাকায় যদি ইয়ে করা হয়। হুম, হুম। এবং সেম ইয়েটা এখানে আছে, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট যে একটা ইয়ে আছে, পার্টি আছে, আমি ওটাতে কিছুদিনের জন্য ঢুকছিলাম জাস্ট টু আন্ডারস্ট্যান্ড। ওরকম তারা খুব ইস্যু ভিত্তিক ইয়ে করে, ডিসকাশন করে, ইয়ে করে, কিন্তু তাদের একটা মান্থলি চাঁদা আছে, আমাদের না সেম ইয়ারলি এখানে চাঁদা। অস্ট্রেলিয়াতে দোস্ত ওই যে লেবার পার্টিতে ঢুকছিলাম, লেবার হ্যাঁ হ্যাঁ। পার্টিতে কিন্তু তোর কার্ড রিনিউ করার সময় একটা টাকা দিতে হয়, মেম্বারশিপ ফি আছে। তো ও প্রত্যেকটা মেম্বার যখন ফি দিচ্ছে, এবং এটা কিন্তু বাংলাদেশে আবার জামাতে আছে, যেমন জামাত কিন্তু দেখ টাকা পয়সা নিয়ে মানুষ ইয়া করে না। বিএনপি জামাতে, বিএনপি আওয়ামী লীগের মধ্যে টাকা পয়সা নিয়ে যে করাপশনটা, এটা আবার তুই জামাতে পাবি না, কারণ জামাতের তাহলে ওরা চালায় কিভাবে, যে এই যে কর্মীদেরকে চালায়? ওদের তো প্রত্যেকটা তোর একদম সমর্থক থেকে শুরু করে ওদের যে, ওরা তো ক্যাডার ভিত্তিক প্রত্যেকটা লেভেলে লেভেলে যারা আছে, এবং তাদের উপরের দিকে যখন যাইতে থাকে তখন তাদের হচ্ছে ইনকামের একটা পার্সেন্টেজ তারা দিয়ে দেয়, এটা তাদের বাইতুল মাল। তো এইটা একটা আছে, ওকে। এবং ধর বড় তো বড়, তাদের একটা ইনকাম থাকতে হবে, বাইরে একটা ইনকাম থাকতে হবে। হ্যাঁ 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 মোটামুটি ধর একদম টপ আহ, লেভেলে গিয়ে থাকতে হয় না, একদম যারা ধর ক্রিমে চলে যায়, একদম টপ লিডারশিপ, তখন তারা ফুল টাইম ডেডিকেশন, ঠিক আছে, ওকে। কিন্তু তখন তারা আবার পেইড, ফুল টাইম ডেডিকেশন তারাপি। হলে তারা পেইড। ওকে। ওকে। বাট অ্যাগেন ওই পেমেন্ট এনিওয়ে ওগুলো আলাদা কথা। সো আমার কাছে যে মনে হয় যে এই সিস্টেমটা ভালো, জামাতের এই সিস্টেমটা কিন্তু ভালো, কারণ হ্যাঁ, এটা, তাইলেই তো তুই দেখ, যদি তোর পার্টি কাজ করার জন্য তুই যদি একটা মাসিক বেতন পাস, পাস, তাহলে তো তোর এই সংসার চালাইতে হবে, এই কনসার্নটা থাকতেছে না, তাই না? তখন তুই মানে চাঁদাবাজি করে সংসার চালাইতে হবে, তো তখন হয়ে যাচ্ছে ব্যাপারটা ঘুষ নেওয়ার মতন। তুই একটা ফিক্সড যদি টাকা থাকে, তাইলেই তো কিছু একটা হইলেও তুই মানে, এক্স্যাক্টলি। দেখ দেখ, আমি মনে করি কি, রাজনীতি হচ্ছে মানে, তুই মাসলো লটা কি পড়ছিস, যে মানুষ তার বেসিক নিড গুলো পূরণ করে, তারপরে এইভাবে বেসিক নিড এটা সেটা করতে করতে একদম টপ পার্টে গিয়ে হয় সেলফ অ্যাকচুয়ালাইজেশন। মানে হচ্ছে তুমি তোমার বেস্ট সেলফটা দিতে পারবা সেই লেভেলে গেলে। আমাদের প্রফেট রাসূলুল্লাহ কি হয়েছে, উনি আস্তে আস্তে ওনাকে সব ধরনের ইয়ে টিয়ে দেয়া হয়েছে, সব ধরনের সাপোর্ট ব্যবস্থা সবকিছু দিয়ে তৈরি করে তারপরে সে তার সেলফ অ্যাকচুয়ালাইজেশনে যাইতে পারছে। ওইটা মানে যে তুমি তোমার বেস্টটা, তোমার সব মানে তোমার একদম ইয়েটা হায়েস্টটা দিবা, কিন্তু তার আগে তোমার বেসিক নিড গুলা ফুলফিল হইতে হবে। তার আগে কিন্তু তোমার মাইন্ড ফ্রি হবে না ওই জায়গাটাতে যাওয়ার জন্য। অবশ্যই। আই ডু আই ডু সি পলিটিক্স, পলিটিক্স হচ্ছে ওই ধরনের একটা জায়গা যেখানে তোমার প্রত্যেক দিনের মানে নুন খাওয়ার ব্যাপারগুলো নিয়ে প্রতিদিন চিন্তা করতে হবে না। তখন তুমি এটা একটু বড় পরিসরে চিন্তা করতে পারবা। তো এখন তোমার এই একটা বেসিক ইয়ে থাকতে হবে, হ্যাঁ বল। এই যে তুই কথাটা বলতেছস, এখন যদি নির্বাচন দেয়, আমাদের কয়টা পলিটিক্যাল পার্টির মধ্যে এই এতটুকু সিস্টেমটা আছে তুই দেখা। এখন জামাতের মধ্যে আছে, জামাতের মধ্যে এক্সিস্টিং, কিন্তু জামাতের সাথে আবার অন্য দিকে আমার অনেক রকমের সমস্যা আছে এবং অবজেকশন আছে, তারা আমি কিন্তু যে আমাদের এই প্র্যাকটিসটা তো ভালো, এইটাই যদি ইমপ্লিমেন্ট করা যায়, হুম, হুম। এবং অন্যান্য অনেকগুলো মেজর পার্টি না করুক, ছোট ছোট পার্টিগুলো যদি এগুলা দিয়ে শুরু করে, তাইলেই তো একটা কালচারাল শিফট হবে। এই যে এই শুরু করার কালচারাল টাইম শিফট, দিক,
এটাই তো কথা, শিফট করার টাইমটা দিক, সেটাই তো। এখন টাইম তো লাগবে, এখন ওই যে ওটাই বললাম যে রিকভার করার আগেই তুই বলতেছিস যে এখন ম্যারাথন দৌড় হচ্ছে, দৌড় শুরু করে দাও, ম্যারাথন দৌড়ের আগে রিকভারটা করতে। এক্স্যাক্টলি, এই কথা এক্স্যাক্টলি। শেষ হয় নাই, অনেকগুলো কথা আছে কিন্তু নির্বাচন কখন হবে এটা নিয়ে, কিন্তু আচ্ছা এখানে ঠিক আছে, তাহলে পরের পরের পর্বে কি নিয়ে কথা বলবো? হ্যাঁ পরের পর্বে আমার কাছে নির্বাচন হওয়ার মানে কি, আমরা যে কথাটা বলতেছি এখানে আমার আরো কিছু পয়েন্ট আছে যে নির্বাচন হওয়াটা আসলে অর্থটা কি। তোর যেমন এগুলা নিয়ে আমরা কথা বলবো তাহলে। এখন যদি নির্বাচন হয় তাইলে কি হইতে পারে বা কি ফেরত আসবে। Okay, so let's talk with that in the next episode. All ঠিক right. আছে, ওকে, Thank you. আল্লাহ হাফেজ।